নানা সংকট আর চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকারের 1 বছর, জন আকাঙ্ক্ষা পূরণ নিয়ে হতাশা। ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল, নভেম্বর-ডিসেম্বরে দেশে ফিরবেন তারেক রহমান। নীলফামারীতে বিস্তৃত হচ্ছে প্রতারক চক্র, প্রভাবশালীদের সহযোগিতায় ভিসা জালিয়াতিতে নিত্য নতুন কৌশল। সশস্ত্র গোষ্ঠীগুলোর চাঁদাবাজিতে অতিষ্ঠ পাহাড়ের জনজীবন, চলছে বিচ্ছিন্নতাবাদী তৎপরতা। বাড়ি ভাড়া বাড়ানোর জের, সমালোচনার মুখে পদত্যাগ করলেন ব্রিটিশ এমপি রুশনারা আলী। দর্শক, আমন্ত্রণ চ্যানেল 24 সকাল 7টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছে আমি মিলা খন্দকার। নানা সংকট ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে 1 বছর পার করলো অন্তর্বর্তী সরকার। এই সময়ের মধ্যে এসেছে জুলাই ঘোষণাপত্র, ঘোষিত হয়েছে নির্বাচনী রোডম্যাপও। কিন্তু সীমাহীন ত্যাগের বিনিময়ে যে সত্যিকার গণতান্ত্রিক পুনর্জাগরণের পথে হাঁটতে শুরু করেছিল বাংলাদেশ, গেল 1 বছরে সে পথে কতটা এগিয়েছে সরকার? বিশ্লেষকরা বলছেন, জন আকাঙ্ক্ষা পূরণে খুব বেশি দৃঢ়তা ও বিচক্ষণতা দেখাতে পারেনি অন্তর্বর্তী সরকার। সাদবিন শফিকের রিপোর্ট। যে প্রত্যাশায় রাষ্ট্রযন্ত্রের নিপীড়নের ভয় উপেক্ষা করে লাখো ছাত্র জনতার ঠিকানা হয় রাজপথ, তার মূলে ছিল বৈষম্য বিলোপ। পরে তার রূপ নেয় স্বৈরাচারী শাসন ব্যবস্থার পতন ঘটিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ার পুনঃপ্রতিষ্ঠা, ন্যায় বিচার ও রাষ্ট্র সংস্কার আন্দোলনে। সশ্রদ্ধচিত্তে শপথ গ্রহণ করিতেছি যে এক নাজুক মুহূর্তে নানামুখী চ্যালেঞ্জের ভারকে সঙ্গী করে অন্তর্বর্তী সরকার যখন যাত্রা শুরু করে, জনগণের প্রত্যাশার পারদ ছিল তুঙ্গে। পরে দেখা গেল ক্ষমতাচ্যুত স্বৈরাচারের নানামুখী ষড়যন্ত্র, মব সহিংসতা ও বিভিন্ন দাবি দাওয়ায় একরকম খাবি খেতে হয়েছে সরকারকে। যদিও অর্থনীতি সুবাতাস দিয়েছে কিছুটা স্বস্তি। সার্বিক বিচারে গেল 1 বছরে সেই প্রত্যাশার সাথে প্রাপ্তির বাস্তব সংযোগ কতটা হয়েছে প্রশ্ন ছিল এই শিক্ষাবিদের কাছে। কতগুলো ব্যাপারে বেশ ভালো সাফল্য আমরা দেখি, যেটা প্রয়োজনীয় সাফল্য, যেমন অর্থনীতির ক্ষেত্রে সেটাই তো মূল জায়গা। সমাজে যে বৈষম্য আছে সেই বৈষম্যটা অন্তত কমানো, দূর করা সহজে যাবে না, বৈষম্যটা কমানো সে দায়িত্ব এই সরকার পালন করতে পারবে না। কিন্তু এই সরকারে যে সংস্কারমূলক কাজগুলো নিয়েছে, সেই সংস্কারের যে তারা করে যেতে পারবে সেটাও সম্ভব না। পরবর্তী সরকার কি করতে হবে? জুলাই অভ্যুত্থান যে পরিবর্তনের আশাবাদ জাগিয়েছে জাতির মনে, তা অনেকটাই বিবর্ণ হতে শুরু করেছে বলে মনে করেন যুক্তরাষ্ট্র প্রবাসী শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক আজফার হোসেন। তার মতে, রাষ্ট্র ও সমাজের কাঙ্ক্ষিত রূপান্তর ঘটাতে পারছে না বর্তমান উপদেষ্টা পরিষদ। খেটে খাওয়া মানুষ যারা কৃষক, শ্রমিক, তাদের তো অবস্থার কোনো পরিবর্তন, তাদেরকে নিয়ে তো কোনো বড় ধরনের কাজ হয় নাই। আর কমিশনের কথা বলে না, একটা শিক্ষা কমিশনই নাই। জান এবং মালের এবং বিশেষ করে জানের নিরাপত্তার ব্যাপারটা তো দারুণভাবে বিঘ্নিত হয়ে চলছে। তো সেই ক্ষেত্রে আপনি এই সরকারকে সফল তো কীভাবে বলবেন? 1 বছরে যতটুকু করার কথা ছিল, কমিশন গঠন করেছে ঠিকই ক্ষেত্র বিশেষে, কিছু কিছু ক্ষেত্রে পজিটিভ ইন্টারভেনশন হয়েছে, কিন্তু সামগ্রিকভাবে এই সরকারকে তো আমি সফল বলতে পারছি না। আছে জন আকাঙ্ক্ষা ছিল দ্রুত সংস্কার হবে 1.5 দশকে ধ্বংস হওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো। তা সময় সাপেক্ষ মানছেন এই শিক্ষাবিদ। তবে নিয়মিত নির্বাচন ও স্বাধীন গণমাধ্যম ছাড়া সেই লক্ষ্য অর্জন সম্ভব নয়। এখানে পুরনো লোকরাও আছে, কাজেই এই যে দ্রুত এটা যে একটা পরিবর্তিত হয়ে যাবে তা না। তবে তাদের যে আগের যে কাজ, সেই কাজটা থেমেছে। যে সরকার নির্বাচিত হয়ে আসবে তাদের দায়িত্ব হবে এইটাকে জনগণের আকাঙ্ক্ষাকে পূরণ করার চেষ্টা করা। পূরণ করতে তারা পারবে এমন ভরসা আমাদের নেই। আমার আশাটা আছে কিছু গণতান্ত্রিক রূপান্তরের ক্ষেত্রে, কারণ মানুষজন তো গণতান্ত্রিক রূপান্তরের জন্য যারা আছেন তারা কাজ করে যাচ্ছেন, তাদেরকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। কিন্তু এই আশাটার চেয়ে বেশি হতাশা, মানে পেসিমিজম অফ দ্য ইন্টেলেক্ট। এই হতাশাটার কারণ মূলত হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা। বর্তমান অন্তর্বর্তী হোক কিংবা আগামী নির্বাচিত সরকার,
জুলাই অভ্যুত্থানে শহীদদের ত্যাগ, তাদের পরিবারের বেদনা আর আহতদের যন্ত্রণা পাশ কাটিয়ে কোনো সরকারের পক্ষেই জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব কিনা সে প্রশ্ন রাখছেন বিশ্লেষকরা। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। একের পর এক দাবি দেওয়ার আন্দোলন আর বেহাল আইন শৃঙ্খলা পরিস্থিতি সবচেয়ে ভুগিয়েছে অন্তর্বর্তী সরকারকে। এক বছরে পরে 200 আন্দোলন মোকাবেলা করতে গিয়ে রীতিমতো খাবি খেয়েছে ডক্টর ইউনূসের প্রশাসন। আর জনজীবনে নিরাপত্তা ইস্যুও প্রশ্নবিদ্ধ দারুণভাবে করেছে তাদের। আশরাফুল আলম আকাশের রিপোর্ট। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ যখন নেতৃত্ব শূন্যতায় গভীর সংকটে, তখন 7 আগস্ট সবার আশার আলো হয়ে আসেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ যেন অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলতে পারে, সেটাই হলো আমাদের শপথ। মোহাম্মদ ইউনূস সশ্রদ্ধ চিত্তে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়ে ঠিকমতো দাঁড়াবার আগে তার কাছে আশা আর আবদারের ডালা নিয়ে হাজির সবাই। রিকশা চালক থেকে শিক্ষক, চিকিৎসক, বিসিএস থেকে আনসার, বিটিআর, রাজপথে প্রায় প্রতিদিনই দাবি দেওয়ার আন্দোলন নাকাল করে তোলে সরকারকে। কখনো কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, কখনো আবার বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন। বিচিত্র সব আন্দোলন সামলাতে ঘাম ছুটে যায় ইউনূস সরকারের। একটি সমাধান করে কোমর সোজা করতে না করতে হাজির হয় আরেকটি। আগে তো এই প্রোটেস্ট করারও রাইট ছিল না। আপনি আসলেন, প্রোটেস্ট করলেন, দেখা গেল যে আপনার উপরে গুলি চালিয়ে দিল। তো সেই জায়গাটা তো আমরা নাই। আমরা প্রত্যেকটা জায়গায় আমরা নিশ্চিত করেছি যেন সবার তার ফ্রিডম অফ অ্যাসেম্বলি থাকে, ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন থাকে। এক বছরে 200 আন্দোলন সামাল দিয়ে কিছুটা বাহবা কুড়ালো আইন শৃঙ্খলার অবনতি সমালোচনার মুখে ফেলে সরকারকে। একের পর এক ছিনতাই ডাকাতিতে অনেকটাই অনিরাপদ হয়ে ওঠে ঢাকা শহর। পুলিশের তথ্য বলছে গত এক বছরে ডাকাতি আর ছিনতাইয়ের মামলা হয়েছে 397টি আর হত্যা মামলা হয়েছে 733টি। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তুলনামূলক পরিসংখ্যান ঘেঁটে দেখার পরামর্শ সরকারের। আমরা মনে করি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এখন অনেক ভালো। বাংলাদেশে এখন পিস অ্যান্ড স্ট্যাবিলিটি আছে। আপনারা পুরো স্ট্যাটিস্টিক্স দেখেন, কম্পেয়ার করেন গত বছর, তার আগের বছর, সবার সাথে কম্পেয়ার করেন। একটা দিকে হয়তো অখুশি, সেটা হচ্ছে বিশ্লেষকরা বলছেন পুলিশের ভেঙে পড়া মনোবল আর ফেসিবাদের রেখে যাওয়া আমলা কাঠামো ভুগিয়েছে সরকারকে। সেই সাথে শুরুতেই স্বরাষ্ট্র উপদেষ্টার পরিবর্তন ও বর্তমান উপদেষ্টার সক্ষমতা নিয়েও প্রশ্ন কম নয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি প্রথম দিকে যেটা ছিল সেটা খুব খারাপ ছিল। ফ্যাসিস্ট সরকারের যে লোকগুলি ছিল তারা কিন্তু অনেক জায়গায় এখনো আছে। তারা যদি ওখানে বসে থাকে তার তো কোনো পরিবর্তন আসবে না। মব ভায়োলেন্স যেটা, সেটাকে আমাকে ভয়ে কাবু থাকতে হচ্ছে। সেই কারণে কোনো সংবাদকর্মী সাহস করছেন না। আর আমি একজন সম্পাদক হিসাবে আমি নিজেও এটা কিন্তু এনকারেজ করছি না। ফলে এক ধরনের আপোষের মধ্যে দিয়েই চলছে। সরকারের যদি আমি আরও কিছু জায়গায় যেখানে সে কাজ করতে পারতো, তার মধ্যে একটা ছিল জননিরাপত্তা। আমরা দেখতে পাচ্ছি যে জননিরাপত্তার ক্ষেত্রে যথেষ্ট পিছিয়ে আছে। এছাড়া দুর্ঘটনা মোকাবিলার সক্ষমতা নিয়েও প্রশ্নের মুখে পড়ে সরকার। বিশেষ করে মাইলস্টোনে বিমান দুর্ঘটনার সমন্বয়হীনতা ও স্বাস্থ্য উপদেষ্টার নির্লিপ্ততার সমালোচনা কুড়াতে হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা করা হবে জাতীয় নির্বাচনের তফসিল। আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সংবাদ সম্মেলনে কথা জানান ইসি সচিব আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেন 31 অক্টোবর 2025 পর্যন্ত যারা ভোটার হবেন তারা আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন। পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন প্রবাসী ভোটাররা। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচনের সম্ভাব্য সময়সীমা ঘোষণা করেন প্রধান উপদেষ্টা। বলা হয়, রমজানের আগেই হবে ভোট। নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার অনুরোধ জানিয়ে সরকারের পক্ষে চিঠি পাঠানো হয় নির্বাচন কমিশনে। এ নিয়ে বৃহস্পতিবার বৈঠকে বসে নির্বাচন কমিশন। প্রায় 8 ঘন্টার বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, ডিসেম্বরের প্রথমার্ধেই ঘোষণা হবে জাতীয় নির্বাচনের তফসিল।
আমরা যেদিন নির্বাচনটা হবে তার থেকে আনুমানিক 60 দিন আগে, তো নির্বাচনটা তো সাধারণভাবে আপনারা বুঝতেই পারতেছেন রোজার আগে, রোজা যদি হয় 18 তারিখ, আমাদের পক্ষ থেকে ঘোষণাটা আসবে 2 মাস আগে আনুমানিক, যেদিন আমরা শিডিউল ঘোষণা করব। তো আপনারা ধরেই নিতে পারেন এই শিডিউল ঘোষণার কাজটা আমাদের ডিসেম্বর মাসের প্রথম অর্ধেই আপনারা পাবেন। 31 অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন তারাও ভোট দিতে পারবেন, আর প্রবাসীরা ভোট দিতে পারবেন পোস্টাল ব্যালটের মাধ্যমে। 2025-এর 31 অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন তাদেরকে আমরা ভোটার তালিকায় সন্নিবেশ করতে পারবো বলে আশা রাখি। আপনারা জানেন যে প্রবাসে আমাদের বাংলাদেশি ভোটার যারা আছেন তাদের এবারে ইনশাল্লাহ ভোট দেওয়া আমরা নিশ্চিত করতে চাই, এবং এবারের মাধ্যমটা হবে পোস্টাল ব্যালট। বৈঠকে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি চূড়ান্ত করেছে কমিশন। জানানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব বা অপপ্রচার রোধে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন। এআই নিয়ে আমরা জেনারেলি স্পিকিং এআই এর মিসইউজের ব্যাপারে আমরা কঠোরভাবে এখানে নিষেধাজ্ঞা জারি করেছি। ভোটের দিন কোনো প্রার্থী কিংবা গণমাধ্যম ড্রোন ব্যবহার করতে পারবে না। নির্বাচনের সময় কমিশন ইন্টারনেট বা কোনো সেবা বন্ধ অথবা সীমিত করতে চায় না। ভোট কেন্দ্রে সিসিটিভির ব্যবহার নিয়েও বৈঠকে আলোচনা হলেও সিদ্ধান্ত হয়নি। আমরা ভেরি মাচ চাই ব্যবহার করতে যদি সম্ভব হয়। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। নির্বাচনের তফসিল ঘোষণা হলেই দেশে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চ্যানেল 24-কে এই কথা জানিয়েছেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। ইঙ্গিত দেন আগামী নির্বাচনে তারেক রহমান প্রার্থী হতে পারেন একাধিক আসনে। শাহনিয়াজ বাবলু রিপোর্ট। 1/11 সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেফতার করা হয় বিএনপির তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে। পরের বছর জামিন দিয়ে তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়। পাড়ি দেন লন্ডন। শুরু হয় তারেক রহমানের নির্বাসিত জীবন। এরপর কেটে গেছে 17টি বছর। 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর 1/11 এবং আওয়ামী লীগ আমলে হওয়া সব মামলায় খালাস পান তারেক রহমান। স্বৈরাচার মুক্ত করেছি দেশ, দেশের মানুষ স্বৈরাচারকে বিদায় করেছে এই দেশ থেকে। এখন সামনের দিনে হচ্ছে দেশ গড়ার পালা। এরপর থেকে অনেকের প্রশ্ন, নতুন বাংলাদেশে কবে ফিরবেন তারেক রহমান? ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণার পর আবারও সামনে এসেছে সেই প্রশ্ন। সুনির্দিষ্ট দিনক্ষণ উল্লেখ না করলেও তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা চ্যানেল 24-কে জানান, তফসিল ঘোষণা হলেই দেশে আসবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তফসিল ঘোষণা হলে তো অবশ্যই আসতে পারেন, না আসবেন কেন? উনি তো ওনার নেতৃত্বেই তো বিএনপি ইলেকশনে যাবে। হি ইজ আওয়ার প্রাইম মিনিস্টার ক্যান্ডিডেট, হি উইল বি the next Prime Minister of Bangladesh, inshallah, if people elect BNP into office. So, in terms of, এখানে কোনো ifs buts নাই, বুঝছেন? দেশে আসছেন এবং যদি ফেব্রুয়ারিতে, মানে যদি না ফেব্রুয়ারিতে তো অবশ্যই ইলেকশন হবে, যদি ঘোষণা আর চলে আসছে। তো ফেব্রুয়ারিতে ইলেকশন হইলে স্বাভাবিকভাবে তফসিল ঘোষণা বোধহয় হবে নভেম্বরের এন্ডে, দি ফার্স্ট উইক অফ ডিসেম্বর লেটেস্ট, মানে বাই ফার্স্ট উইক অফ ডিসেম্বর। তো এটাই তো টাইম ফ্রেম, এই টাইম ফ্রেমের মধ্যেই তো আসবে। স্বামীর সাথে 2008 সালে লন্ডন পাড়ি দেন ডাক্তার জুবাইদা রহমান। সম্প্রতি শাশুড়ি খালেদা জিয়ার সাথে দেশে এসেছিলেন তিনি। আলোচনায় থাকা জুবাইদা রহমান সরাসরি রাজনীতিতে আসবেন কিনা তা খোলাসা না করলেও জনগণের সাথেই কাজ করবেন বলে জানান হুমায়ুন কবির। আমাদের প্রধান নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের ওয়াইফ, স্বাভাবিকভাবে ওনার উপর মানে একটা মিডিয়া পলিটিক্যাল অ্যাটেনশন অটোমেটিকলি আসে। ওনার রাজনীতিতে আসাটাও অস্বাভাবিক হবে না, যেমন মানে ডিসমিসও করা যাবে না, আবার আসবেন যে মানে দ্যার ইজ আ হারি ফর হার টু এন্টার পলিটিক্স, ওই ধরনের কোনো এনভায়রনমেন্ট প্রিভেল করতেছে না। আমার প্রেডিকশন বলে উনি মানুষের কাছাকাছি কাজ করবেন, বিএনপির আমব্রেলার আন্ডারে থেকেই, মানে be close to the people always. আগামী নির্বাচনে একাধিক আসনে তারেক রহমান ভোট করতে পারেন বলেও ইঙ্গিত দেন হুমায়ুন কবির। আর জয়ী হলে এবারই প্রথম সংসদে পা রাখবেন জিয়াপুত্র তারেক রহমান। ধারাবাহিকতা আছে যে সিনিয়র লিডাররা, পার্টির লিডাররা অনেক সময় একাধিক আসন থেকে নির্বাচন করেন। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। নীলফামারী যেন প্রতারণার ফ্যাক্টরি। একটি কৌশল ফাঁস হলে চালু হয়ে যাচ্ছে আরেকটি। এভাবে জেলাটির ঘরে ঘরে বাড়ছে প্রতারকের সংখ্যা।
কাঁচা টাকার লোভে তাতে আশকারা দিচ্ছেন খোদ অভিভাবকরাও। চ্যানেল 24-এর অনুসন্ধান বলছে এমন প্রতারক চক্রের শেকড় অনেক গভীরে, যার সাথে জড়িয়ে আছে প্রশাসন থেকে শুরু করে স্থানীয় প্রভাবশালীরাও। বনিয়ামিনের রিপোর্ট। আত্মহত্যা করা থাকে ভাই, আর কোনো পথ নেই। আপনি এখন কই আছেন? ওই রেল স্টেশনে পথে পথে ঘুরতেছি ভাই। হঠাৎই এক সন্ধ্যায় সৈয়দপুর রেল স্টেশনে থাকা এক ব্যক্তির ফোন পায় চ্যানেল 24। নাম জাহিদুল ইসলাম। এখন কেউ বর্তমানে আশ্রয় দেয় না ভাইজান, আমি সবার কাছে ধার দেনা করছি তো, এখন কেউ আশ্রয় দেয় না। ভিসা প্রতারকের খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়ে এভাবেই তাকে উদ্ধারের মানবিক আবেদন জানায় আমাদের কাছে। যেহেতু সময়টা যদি বলে দিতেন তাহলে আমার জন্য তো খুব ভালো। জীবনের এক নিষ্ঠুর বাস্তবতার সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা জাহিদের সেই ডাকে সাড়া দেই আমরা। গন্তব্য তাই উত্তরের পথে জেলা নীলফামারী। রেলওয়ে স্টেশনের এই প্ল্যাটফর্মটি জাহিদের গেল 15 দিনের ঠিকানা, অথচ তার বাড়ি একটু দূরেই কুড়িগ্রামে, যেখানে রয়েছেন আত্মীয় স্বজনও। তাহলে কেন তাকে থাকতে হচ্ছে এখানেই? এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বেরিয়ে আসে প্রতারণার এক অন্ধকার অধ্যায়। এইখানে থাকছেন কেন? আপনার ঘর বাড়িতে না যে ফ্যামিলি কোনো খোঁজ খবর রাখে না। কেন খোঁজ খবর রাখছে না? ওইটা বসে দিছি, এখন মনে কর ফ্ল্যাট দিছে, এয়ারপোর্টে যা বুঝতে পারছে যে জাল ভেসে, সেই জন্য ফ্যামিলির সাথে যোগাযোগ নেই। 16,90,000 টাকা। ওমানে থাকা অবস্থায় কানাডা যেতে জাহিদের সাথে কথা হতো ডিসপ্লে নামের একজনের, এর বাইরে আর কোনো তথ্যই নেই। ডিসপ্লের খোঁজে শুরু হয় চ্যানেল 24-এর অনুসন্ধান। একসময় জানা যায় সেই নাম্বারের মালিকের আসল নাম ফজলের রাব্বি, বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জ সদর উপজেলার কসাইপাড়া এলাকায়। ভাই ডিসপ্লে ভাইয়ের বাড়ি কোনটা? কোন দিকে? এই রাস্তা দিয়ে? খোঁজ করতে করতে আমরা এক সময় পৌঁছাই ফজলের রাব্বি ওরফে ডিসপ্লের বাসায়। তার বিরুদ্ধে অভিযোগ শুনে আপাতত জামিনে মুক্ত সেই খুনের আসামি যেন আকাশ থেকে পড়েন। দোষ চাপান তার এক সময়ের জেল সঙ্গী পলকের ঘাড়ে। বড় ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওনার কোনো কথা আমার সাথে হয়নি। আমার যে ভাতিজি আছে না, নাম হইতেছে পলক। পলক, হ্যাঁ, ওনার সাথে ওনার কথা হয়েছে। পাশের পাড়াতেই পলকের বাসা। অনেক হাকডাকের প্রায় আধা ঘন্টা পর দেখা মেলে তার। 4 নম্বরে যে কথা বলছিল, আমার 32 সিম দিয়ে আমি কেন কথা বলি নম্বরে। এমন সময়ই আমরা দৃশ্যপটে হাজির করি ভুক্তভোগী জাহিদুলকে। এবার ওয়াশরুমে যাওয়ার কথা বলে পালাতে শুরু করলেন পলক। এ ভাই একটু শোনেন ভাই, শোনেন, একটু কথাটা শেষ করে যান। উনার এই যে 16,90,000 টাকা দায় এখন কে নিবে? উনি নেবে স্যার, আমরা তো গরিব মানুষ স্যার। কিন্তু আসলে কি উনি নিবে? উনি হয়তো নিতে চান না বলেই, আমাদের সাথে কথা না বলে উনি ওনার সটকে পড়লেন ওনার বাড়ি থেকে। ভুক্তভোগী জাহিদুল যাতে আইনি প্রতিকার পান সে চেষ্টাও করে চ্যানেল 24। তবে নীলফামারীর কিশোরগঞ্জ থানায় তখন চলছে আরেক কাণ্ড। আগে থেকেই পলকের জন্য তদবির করতে হাজির তার নানা সহ স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি। আপনার বিষয়টি একটু বলেন। জাহিদুলের কথায় কিছুটা যেন বিরক্তই থানার ওসি। অনেকটা জোরাজুরিতেই অভিযোগটা জমা নিয়ে দিলেন ব্যবস্থা নেওয়ার আশ্বাসও। আচ্ছা, থ্যাংক ইউ। চ্যানেল 24-এর অনুসন্ধানে দেখা যায় এমন প্রতারক চক্রের শেকড় অনেক গভীরে, যার সাথে জড়িয়ে আছে প্রশাসন থেকে শুরু করে স্থানীয় প্রভাবশালীরাও। অন্য এক প্রতারকের মুখ থেকেই জানা যায় ভিসা জালিয়াতির নিত্য নতুন কৌশল। এই যে ব্যাংক হ্যাকার যে কাজটা করতেছে, এইটাতে হ্যাঁ, মনে করো তোমাকে কয় কি ফ্রি ভিসা দিবে, দিয়ে কয় তোমার ব্যাংকে টাকা রাখতে হবে। যেমন মানুষ লাগে না ব্যাংকের জামানত, ওই জামানত লাগে, তোমার ফোনের অ্যাক্সেস চালু করে নিয়ে সব টাকা বার করে নেবে। এলাকায় প্রতারকদের পরিবারও জানে তাদের সন্তানদের আঙুল ফুলে কলাগাছ হয়ে যাওয়ার রহস্য। বনিয়ামিন, চ্যানেল 24, ঢাকা। দর্শক, নীলফামারীতে প্রতারক চক্রের দৌরাত্ম্য নিয়ে আজ রাত 9টায় বিস্তারিত দেখবেন আমাদের সার্চ লাইট অনুষ্ঠানে। পাহাড়ের সবুজ শীতল জনজীবনে প্রশান্তির বদলে ভয় আর নিরাপত্তাহীনতা, সশস্ত্র গোষ্ঠীগুলোর অপহরণ আর চাঁদাবাজিতে অতিষ্ঠ স্থানীয়রা। কেবল তাই নয়, ত্রিপুরা ও মিজোরামের সাথে পার্বত্য চট্টগ্রামের মানচিত্র যোগ করে কল্পিত জুম্মো ল্যান্ড প্রতিষ্ঠার তৎপরতা চালাচ্ছে তারা। পাহাড়ি অঞ্চলে সশস্ত্র তৎপরতা নিয়ে ফয়সাল হোসেনের 3 পর্বের রিপোর্টের আজ প্রথমটি। ক্যামেরায় ছিলেন মুক্তার হোসেন।
খাগড়াছড়ির আলুটিলায় পাহাড়ের চূড়ায় ছোট্ট এক স্কুল পড়েন উপজাতি শিশুরা। সেখানে সরকার ও সেনাবাহিনীর খরচে নির্মাণ করে দেয়া হচ্ছে বিদ্যালয়ের দোতলা ভবন, যাতে আরও ভালো শিক্ষা পেতে পারেন তারা। তবে ভবনটি বছরখানেক ধরে পড়ে আছে নির্মাণাধীন অবস্থায়, কারণ পাহাড়ের সন্ত্রাসী সংগঠনকে চাঁদা দেয়া হয়নি। এই স্কুলের শিক্ষিকা জানান, চাঁদা না দেয়ায় ভবন নির্মাণ কাজ বন্ধ, শিক্ষা কার্যক্রম চালাতে হচ্ছে পাশের ভাঙা টিনের ঘরে। ভিতরে কিছু লোক আছে, মানে ইউপিডিএফ, তারপরে জেএসএস, ওদের কিছু চাহিদা থাকে, দাবি দাওয়া চাঁদা টাদা থাকে। শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়, ছোট এই গ্রামে সন্ত্রাসী সংগঠনকে চাঁদা দিতে হয় সবাইকে, অন্যথায় ব্যবসা প্রতিষ্ঠানে চালানো হয় হামলা, করা হয় অপহরণ। আপনাদের কি চাঁদা টাদা দিতে হয় না? কম বেশি সবাই জানে, কম বেশি সব জায়গায় দেওয়াই লাগে। লোক যদি চাঁদা না দেয় তাহলে কি তাদের তো ধরে নিয়ে যায়, শুনছি আমরা। তারা তো হুমকি দিয়ে দূরন দিয়ে ব্যাগিয়েছি আতরণ দিয়ে। পাহাড়ের সন্ত্রাসীদের হাতে রয়েছে AK-47, রকেট লঞ্চার সহ আধুনিক প্রাণঘাতী অস্ত্রের মজুদ। দেশের 3 পার্বত্য জেলা খাগড়াছড়ি, বান্দরবন ও রাঙামাটিতে থাকা পাহাড়ি সন্ত্রাসীরা প্রতিটি সেক্টর থেকে এই অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদা আদায় করেন। আমরা খাগড়াছড়ির একটি প্রত্যন্ত গ্রামে এসেছি, যে গ্রামটির নাম হচ্ছে রেজামণি। এই গ্রামে এসেছি ইউপিডিএফের একজন সদস্যের সাথে কথা বলার জন্য। আমরা খোঁজার চেষ্টা করছি তাকে, এবং আমরা যদি তাকে পাই তাহলে তার সাথে কথা বলে আমরা জানার চেষ্টা করব তাদের দাবি দেওয়া। বিপুল অস্ত্রের মজুদ, চাঁদাবাজি আর আধিপত্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে ইউপিডিএফ ও জেএসএসের সন্ত্রাসীরা এখন স্বপ্ন দেখছে 3 পার্বত্য জেলা নিয়ে স্বাধীন জুম্মুল্যান্ড প্রতিষ্ঠার। ভারতের ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের সঙ্গে পার্বত্য জেলা চট্টগ্রামের মানচিত্র যোগ করে করা হয়েছে কাল্পনিক জুম্মুল্যান্ড। 5 আগস্ট পট পরিবর্তনের পর দেশের পরিস্থিতি আরও অস্থিতিশীল করার লক্ষ্যে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি আরও ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে। এসব নিয়ে কথা হয় ইউপিডিএফের এক সক্রিয় সদস্যের সাথে। আমাদের পাহাড়ি অঞ্চলে আমাদেরকে চাঁদা দিতে হবে, আমাদেরকে চাঁদা না দিলে কোনো বাঙালি এখানে ব্যবসা করা যাবে না। আপনারা অস্ত্র পান কই? অস্ত্র বিদেশ থেকে কিছু কিছু আমদানি করে আমাদেরকে দিয়ে দেয়। তা আপনারা এটারে ভাগ করতেছেন কেন? দেশ হচ্ছে সবার হলে পাহাড়টা আমাদের। সন্ত্রাসী সংগঠনগুলোর তৎপরতা কতটুকু প্রতিরোধ করতে পারছে আইন শৃঙ্খলা বাহিনী? জেলা প্রশাসক জানায়, সেনাবাহিনী ও স্থানীয় গোয়েন্দা ও পুলিশ মিলে যৌথ টিম কাজ করছে। সবকিছু হয়তো দৃশ্যমান না, এটি আমরা বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, বিজিবি সহ আমরা সমন্বিতভাবে এটা নিয়ে কাজ করে থাকি, এবং এই বিষয়গুলো হচ্ছে আমরা একটি কন্টিনিউয়াস প্রসেস। পাহাড়ের অরাজকতা বন্ধে তৎপর রয়েছে স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনী। ফয়সাল হোসেন, চ্যানেল 24, খাগড়াছড়ি। সাথেই থাকুন।